এবার ফাইনাল সিদ্ধান্ত শেখ হাসিনার দিল্লি থেকে যে কোনো সময় দেশে ঢুকবেন তিনি, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে ভয়ঙ্কর বিপদে ফেসে গেল তারেক রহমান মন্ত্রিসভা, সবাইকে করতে হবে পদত্যাগ। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, নাকি দেশে আবারও নতুন নির্বাচন হবে? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা যে ভয় দেখান, শেখ হাসিনা আসার ডেট ঘোষণা করলে অনেক কাপড় নষ্ট হয়ে যাবে, এটা আমরা বুঝি। নেত্রী খালি বলবে যে আমি অমুক তারিখে দিকে যাওয়ার চিন্তা করতেছি, কাপড় নষ্ট হয়ে যাবে, অর্ধেক নেতারা বিদেশে পলায় চলে যাবে, এটা আমরা বুঝি। আওয়ামী লীগকে ফেরানোর দায়িত্ব নিলেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি কি জন্য আওয়ামী লীগকে ফেরাতে চাইছেন তা নিয়েই নেড়দুনিয়া তোলপাড়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একেবারে পরিষ্কার করে দিয়েছেন ঘটনাটা, এটা আর ঢাকা গুরগুরের জায়গা নেই। সরকার আওয়ামী লীগকে চিরতরে ব্যান করতে যাচ্ছে, নিষিদ্ধ করতে যাচ্ছে। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে, এই খবর পাওয়া যাচ্ছে। এখন আবারও এই আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়, ঘটনাগুলো ইঙ্গিতটা এভাবে দেয় যে জনগণ কেন যেন আওয়ামী লীগের পক্ষে এক ধরনের অবস্থান নিতে শুরু করছে। ভাবনায় কি ঘটলো, একজন যুব লীগ নেতাকে গ্রেফতার করার ফলে থানা ঘেরাও করা হলো, এলাকাবাসী থানা ঘেরাও করলো, গ্রেফতারের পরে পুলিশ বাধ্য হয়েছে ছেড়ে দিতে। দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে 2 বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন এই বছরই ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক ইমেল সাক্ষাৎকারে প্রায় 2 বছরের নির্বাসন জীবনের নীরবতা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি। জানালেন দেশে ফেরাটা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা তার জনগণের রাজনৈতিক অধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নিজের বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, অসাংবিধানিক আর রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলেও দাবি করলেন তিনি। মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক 2 অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আর একজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। কখনো খালেদা জিয়া কেন এই 2 অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং তার স্বামী হত্যার বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হন নাই, সে প্রশ্ন যেমন করতেই হয় তেমনি প্রশ্ন জাগে যে সত্যিই কি ওই সব দেশের সরকারের অজ্ঞাত সারে এভাবে জিয়া হত্যার মতো আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে 2 জন সেনা কর্মকর্তার পক্ষে ও সব দেশে লুকিয়ে থাকা সম্ভব ছিল কিনা। বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শ্রদ্ধা ভরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে অভিহিত করলেও বিএনপি কখনো পরিষ্কার করে নাই যে ঠিক কোন যুদ্ধে বা কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন। এমনকি 2 দফা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেই 2 মেয়াদেও কখনো বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার বা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেনি, কিংবা বেগম খালেদা জিয়ার মুখে বা তার রাজনীতিতে সক্রিয় পুত্র তারেক রহমানের মুখে কখনো শোনা যায়নি যে কোনো বিশেষ পক্ষ, কোনো বিশেষ ষড়যন্ত্র কিংবা কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে। এখন যখন জিয়াউর রহমান পুত্র তারেক রহমান ক্ষমতায়, তখন 45 বছর পলাতক থাকবার পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর যে কোর্ট মার্শাল হয়েছিল, যে কোর্ট মার্শালে একের পর এক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয় এবং মুক্তিযোদ্ধা বলেই ওই 13 জনকে হত্যা করা হয়েছিল জিয়া হত্যার সঙ্গে জড়িত করে, সেটা বিভিন্নভাবে অ্যান্থনি মাস্কারানহাস, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক যিনি বাংলাদেশে সেনা কু নিয়ে বড় ধরনের গবেষণা কাজ করেছেন, লিগাসি অফ ব্লাড বইটা লিখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জিয়ার আমলের কু পাল্টা কু, জিয়াউর রহমানকে হত্যা, এসব বিষয়ে ব্যাপক পরিমাণ গবেষণা তথ্য সংগ্রহ করে এবং সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার নিয়ে সেই ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন। সেই অ্যান্থনি মাস্কারানহাসও বলছেন যে মূলত এরশাদ, যিনি পাকিস্তান থেকে ফিরেছিলেন, তিনি একদিকে জিয়াউর রহমানকে হত্যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারেন, আর জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই তিনি মেজর জেনারেল মঞ্জুর সহ এই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার ব্যবস্থা করে আসলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করেছিলেন। অথচ এই কোনো বিষয়ে খালেদা জিয়া, তারেক রহমানকে কখনো মুখ খুলতে দেখা যায় নাই। এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে 1981 সালের 30 মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান, তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। অ্যান্থনি মাস্কারানহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে। যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন, তিনি হঠাৎ করেই ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এর
পর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে তাতে একরকম ভাবে পরিষ্কার যে এ প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত ছিল। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায় তখন, সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূ রাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মুজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে, এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে 2 লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মুজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন মানে ওই জিয়াউর রহমানকে হত্যা করতে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে গুলি করেছিলেন যে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, কিংবা তখন চট্টগ্রামের জিওসি মঞ্জুর, যাকে কিনা জিয়া হত্যার জন্য দায়ী করে প্রথমেই হত্যা করা হলো, এরা কেউ কিন্তু এমনকি কোর্ট মার্শালের মুখোমুখি হওয়ার সুযোগ পান নাই। অথচ এই মুজাফফর তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি যে একটা দীর্ঘ সময় ভারতে ছিলেন এরপর সেটা এখন বেরিয়ে আসছে। বাংলা স্ট্রিম খবর দিচ্ছে যে মেজর মুজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে জয় ব্যানার্জি ও বিপ্লব সরকার ছদ্মনাম ব্যবহার করে বসবাস করতেন। এই ঘটনার পেছনে ভারতের তৎকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি? আবার জিয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার কোনো বিদেশি চক্রান্ত ছিল কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। বাংলা স্ট্রিম বলছে এমন একটা প্রশ্ন কিন্তু 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরেও সামনে এসেছিল, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। মানে ভূরাজনৈতিক কি কি টানাপোড়েন সে সময় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে চলছিল সে প্রশ্নের তো মীমাংসা হওয়া দরকার। কারণ জিয়া হত্যার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন যারা, তারা সকলেই লেফটেন্যান্ট কর্নেল মতিউর, যিনি 28টা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন জিয়াউর রহমানের দেহ, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারা মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের একটা দল গঠন করে কিন্তু 3 দলে ভাগ হয়ে জিয়ার সার্কিট হাউসে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এদের কেউ কেউ বলছেন যে তারা জানতেন না যে শেষ পর্যন্ত হত্যা করা হবে জিয়াউর রহমানকে, তারা জানতেন যে তাকে হয়তো বা ক্যান্টনমেন্টে নিয়ে আসা হবে, একটা কু সংগঠিত হবে। কারণ তখন তো কু পাল্টা কুয়ে জর্জরিত বাংলাদেশ সেনাবাহিনী, এরা বিক্ষুব্ধ ছিলেন জিয়াউর রহমানের উপর। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত, পাকিস্তান থেকে ফেরত আসা সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছিলেন এবং কোণঠাসা করে ফেলছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের। কাজেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ক্ষোভ বাড়ছিল এবং তারা চাইছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে অন্য কোনো সেনা কর্মকর্তাকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে। তো সেই মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরকার সেই সেনা কর্মকর্তাদেরকে তখন কি কোনোভাবে বাইরের কোনো শক্তি, বহির্শক্তি, ভূরাজনৈতিক কোনো শক্তি, বিদেশি শক্তি, প্রতিবেশী দেশ, তারা কি তাদেরকে একরকমের শক্তি সমর্থন যোগান দিচ্ছিল যাতে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর পাকিস্তান থেকে আসা সেনা কর্মকর্তাদের প্রভাব কমাতে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা সেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা নেন? মানে এমন একটা ষড়যন্ত্র কি খুবই সাদা কালো ভাবে মিলিয়ে ফেলা সম্ভব? এই প্রশ্নগুলো এই মুজাফফর ধরা পড়ার পর আসছে। কারণ সে সময়কার সেনা কর্মকর্তা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক এরকম একটা বই লিখেছিলেন এবং সেই বইয়ে মইনুল হোসেন চৌধুরী লিখেছিলেন যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত যখন ছিলেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, তখন জিয়া হত্যাকাণ্ডের আরেক পলাতক অভিযুক্ত মেজর এস এম খালেদ, যিনি কবছর আগে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার, তিনি ব্যাংককেই অবস্থান করছিলেন। কিন্তু একই ঘটনায় পলাতক মুজাফফর তখন ভারতে ছিলেন। মইনুলের ভাষ্য অনুযায়ী মুজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে খালেদকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখাও করেছিলেন এবং জিয়াউর রহমান কিভাবে নিহত হয়েছিলেন তা জানার জন্য তিনি এই মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তাদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেছিলেন। এবং মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক 2 অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আরেকজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। কখনো খালেদা জিয়া কেন এই 2 অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং তার স্বামী হত্যার বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হন নাই, সে প্রশ্ন যেমন করতেই হয় তেমনি প্রশ্ন জাগে যে সত্যিই কি ওই সব দেশের সরকারের অজ্ঞাত সারে এভাবে জিয়া হত্যার মতো আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে
দুজন সেনা কর্মকর্তার পক্ষে ওসব দেশে লুকিয়ে থাকা সম্ভব ছিল কিনা। বিশেষ করে ভারতে জয় ব্যানার্জি বিপ্লব সরকার নাম নিয়ে শুধু যে মুজাফফর ছিলেন তাই নয়, তিনি আবার দেশ বিদেশে যেতে পারছিলেন, ব্যাংককেও গিয়েছেন, তার মানে নিশ্চয়ই তার কাছে পাসপোর্টও ছিল। তিনি কি তাহলে ভারতীয় পাসপোর্ট নিয়ে চলাফেরা করছিলেন? এই সব প্রশ্নের মীমাংসা করার জন্য হঠাৎ করেই এই সময়টা কেন স্থির হলো? কেন তারেক রহমান, জিয়াউর রহমান পুত্র এ সময়ে এসে এই প্যান্ডোরার বাক্স খোলার সিদ্ধান্ত নিলেন? তবে মুজাফফরের ৪৫ বছর পরে এই গ্রেফতার হওয়ার ঘটনা শুধুই পালিয়ে থাকা একজনকে পুলিশের হঠাৎ খুঁজে পাওয়া নিশ্চিতভাবেই নয়। নিশ্চিতভাবেই কেউ তাকে ধরতে চেয়েছেন, কেউ তাকে ধরিয়ে দিয়েছেন, কেউ জিয়া হত্যাকাণ্ডের এমন সব বিষয় সামনে আনতে চাইছেন যেসব বিষয় এতদিন ধামাচাপা পড়েছিল। এই আসছে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। মানে ইউপি নির্বাচনের মাধ্যমেই এর মধ্যে দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কাজটা শুরু হবে। মানে স্থানীয় সরকার মানে প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপরে ধীরে ধীরে হয়তো বিভিন্ন ধাপে কখনো উপজেলা অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এগুলি সবই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন স্থানীয় সরকার কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে একটা এলাকার উন্নয়ন কিভাবে হবে, কোন উন্নয়নটা হওয়া প্রয়োজন, এটা এই স্থানীয় সরকারের উপর নির্ভর করে। তারা এটা করে। যদিও আমাদের এখানে স্থানীয় সরকারকে বিকলাঙ্গ করে রেখে দেওয়া হয়েছে। এটা আগের সরকারগুলো সংসদ সদস্যদেরকে ক্ষমতাবান করতে, ক্ষমতাশালী করতে স্থানীয় সরকারকে মোটামুটি বিকলাঙ্গ করে রেখেছিল। বিকলাঙ্গ এই অর্থে স্থানীয় সরকারের সমস্ত কাজকর্মই আসলে সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমি এটাও মনে করি যে সংসদ সদস্যদের ক্ষমতা এখানে খর্ব করা উচিত। কারণ স্থানীয় সরকার টোটালি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা হয় নির্দলীয় পদ্ধতিতে। আওয়ামী লীগ এটাকে দলীয় নির্বাচনে পরিণত করেছিল, কিন্তু এখন এটা নির্দলীয় পদ্ধতিতে হবে। এবার আগামী যে নির্বাচনটা হবে সেটা টোটালি নির্দলীয়, মানে অরাজনৈতিক একটা নির্বাচন হবে। এবং অরাজনৈতিক নির্বাচন হলে পরে অরাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা একটা রাজনৈতিক মানে আপনার প্রতিনিধির অধীনে কেন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিবেচনায় আমি মনে করি সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনটা করবেন তখন তারা স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের যে খবরদারিত্ব, মাতব্বরি, এটা যেন কমিয়ে দেন, সেদিকে তারা যেন সচেতন থাকেন, এই একটা প্রস্তাব আমার থাকলো। কিন্তু আমার আসলে আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এটা না। মূল আলোচনার বিষয় হলো এই স্থানীয় সরকার যেহেতু একটা অরাজনৈতিক নির্বাচন, তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা নাকি নির্বাচনের স্বাভাবিক আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য নয়, তারা থাকতে পারবে কি পারবে না, এই হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। এখন গতকালকে বিএনপির রিজভী আহমেদ উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর ওনারা এখানে বিএনপির আসলে হিসাব নিকাশি দিতে গিয়েছিলেন, যাদের আয় ব্যয়ের হিসাব, সেটা অন্য হিসাব, অন্য আলোচনা। কিন্তু ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছেন, বিভিন্ন দলীয় পদে আগে ছিলেন, কিন্তু এখন তো আওয়ামী লীগের মানে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডই তো স্থগিত আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই অথবা এমন কোনো ঘটনা তারা ঘটান নাই যে কারণে তাকে প্রচলিত নিয়মে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। তো এমন লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না? এখন এই প্রশ্নটা ওনাকে করার প্রয়োজনটা কেন ছিল? প্রয়োজন ছিল এই কারণে যে দুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। সেই চিঠিতে তারা বলেছিল যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, অতএব এই দলটির কোনো নেতা কর্মীকে যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়। তারা এরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। আপনার কাছে মনে হতে পারে যে এই প্রস্তাবটা এটাকে মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, তারা মামার বাড়ি আবদারি করেছিল। তারা আসলে এখন পুরো দেশটাকে তাদের মামার বাড়ি মনে করেন বলে আমার ধারণা। তারা হলে এই ধরনের আবদার তারা কেন করবেন? দেখেন, এই আবদার নিয়ে আমার আপত্তি জায়গাটা কোথায় সেটা আমি বলি, যে কারণে আমি এটাকে একটা অন্য বিশেষণ মানে মামার বাড়ি আবদার হিসাবে উল্লেখ করলাম। এটা কেন সেটা বলি। ঘটনা হলো এটা হবে একটা অরাজনৈতিক নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল, আমরা যখন এমপি ইলেকশন হয় তখন কিন্তু পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশনকে পলিটিক্যাল পার্টি একটা চিঠি দেয় তাদের দলীয় প্যাডে, দলের সাধারণ সম্পাদক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চিঠি দেন। সেই চিঠি তিনি বলেন যে অমুক লোকটা আমার প্রার্থী, মানে আমার দলের প্রার্থী, তাকে আপনারা আমার দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন এবং আমার দলের জন্য যে নির্ধারিত প্রতীক আছে এই প্রতীকটা আপনারা তাকে বরাদ্দ দেন। এটা হলো রাজনৈতিক নির্বাচন। তার মানে যা আত্মীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে, জামাতের প্রার্থীকে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে আপনার রাজনৈতিক নির্বাচনের ক্যারেক্টারটা এরকম। কিন্তু এই নির্বাচনে কিন্তু এই দাঁড়িপাল্লা, ধানের শীষ, হ্যাঁ, অথবা আপনার শাপলা কুলি এগুলি কিছুই থাকবে না। কারণ এটা হলো একটা অরাজনৈতিক নির্বাচন। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর জন্য যে সমস্ত প্রতীক বরাদ্দ দেওয়া আছে তার কোনোটাই এখানে থাকবে না। যদি কোনোটাই এখানে না থাকে তাহলে কে কোন দল করলো এটাও কোনো ইস্যু হতে পারে না। সরকার যেহেতু শুরু থেকে বলছে এটা অরাজনৈতিক নির্বাচন, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা হয়েছে কী হবে? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তো এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা তো একটা অরাজনৈতিক নির্বাচন। তো এখানে আপনি নিষিদ্ধটা কেন করবেন? কাজেই আমি এটা বলেছি এটা একটা মামার বাড়ির আবদার। কিন্তু এই মামার বাড়ির আবদারকে কিন্তু আপনি এড়িয়ে যাবেন না। আপনার মামার বাড়ির আবদার কিন্তু অনেক সময় গৃহীত হয়ে যায়।
কেন হয়ে যায় তার কোনো যুক্তি নাই, হয়েছে কিন্তু অতীতে হয়েছে। আমি তো এই কথাও বলি যে জামাত এই ধরনের প্রস্তাব দেওয়ার লজিকটা পায় কোথায়? লজিক খুব সিম্পল। এই যে আইনজীবীদের যে ইলেকশনগুলো হয়ে গেলো কয়েকদিন আগে, সুপ্রিম কোর্ট বার ইলেকশন হলো, সেখানে কিন্তু কিছু লোককে প্রায় 40 জন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করে দেওয়া হয়েছিল? বলা হচ্ছিল যে এরা নাকি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটা কোন আইনে পড়লো এটা নিয়ে কেউ আলোচনা করে নাই, সরকারি দলও এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, জামাত তো মহাখুশি, এনসিপিও কোনো কথাবার্তা বলে নাই। তো এটা যদি হতে পারে, এটা অরাজনৈতিক নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগকে সমর্থন করে অথবা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে, এই অজুহাতে যদি এইখানে আইনজীবীদেরকে বাতিল করে দেওয়া যায়, তাহলে ইউপিতে যাবে না কেন, স্থানীয় সরকারে যাবে না কেন? এই ধরনের একটা লজিকের উপর ভিত্তি করে আমার ধারণা জামাত এখানে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গিয়েছে। এই প্রস্তাবের কথাই বিএনপি রিজভী আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেবে না? রিজভী আহমেদ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারের এই স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না, সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। কি আইন আছে তা দেখে সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন। অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। মানে উনি একটু টেকনিক্যালি সরাসরি কোনো উত্তর দেননি, কিন্তু মূল বক্তব্যটা উনি দিয়েছেন যে এটা দলীয় প্রতীকে হচ্ছে না, কাজে এটা দলের কোনো কিছু বলার নাই এখানে, এটা বলবে কে? ইলেকশন কমিশন বলবে এবং আদালত বলবে। এখানেও আমি একটা জিনিস অবশ্যই একটু আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, সেটা হলো আদালত কেন বলবে? এটা আদালতের তো কোনো বিষয় নাই, বলবে হলো নির্বাচন কমিশন। যদি কেউ আদালতের কাছে যায় তখন আদালত বলতে পারে, এর আগ পর্যন্ত আদালতে বলার কিছু নাই এখানে। খুব ক্লিয়ার এবং সিম্পল। কিন্তু উনি তবুও একটু রেখেছেন, কারণ উনি হয়তো বুঝতে পারছেন না, নিজে হয়তো নিশ্চিত নয় কি চায় তার দল, এটা তারা হয়তো জানে না। কিন্তু আমাদের মনে আছে কদিন আগে প্রধানমন্ত্রী আরেকজন উপদেষ্টা মিস্টার ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিন্তু এই ধরনেরই একটা কথা বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু অরাজনৈতিক নির্বাচন, কাজে যদি কেউ রাজনৈতিক স্লোগান না দেন, প্রার্থী হতে যেহেতু রাজনৈতিক প্রচারণা না চালান, তাহলে সে যদি আওয়ামী লীগেরও হয় কোনো সমস্যা নাই, সে নির্বাচন করতে পারবে। এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেখান থেকে কিন্তু আমরা সরকারের মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে সরকার আসলে কী চাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো বলবেন, আমি যে কথা আগেও বলেছিলাম যে জামাত কেন চায় না এবং বিএনপি কেন জামাতের সঙ্গে একমত হয় না, এই আলোচনাটা একটু করেই আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। আলোচনাটা হলো এইখানে জামাত কী চায় আসলে। ভেবে দেখুন, জামাত এবার 69টা আসন কিন্তু পেয়েছে, আর ওদের সঙ্গে মিলিয়ে আরও 7টা আরও 8টা। তো এই যে জামাতের 69টা আসন, জামাত তার ইহ জীবনে কোনোদিন এত আসন পেয়েছিল? পায়নি। জামাতের যে মূল দল, জামাত তো পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের মূল দল ওদের, ওখানেও জামাত ইসলাম পাকিস্তান আছে, পাকিস্তানের যে জামাত ইসলাম তারা কখনো পেয়েছে না? তারাও পায়নি। তাহলে এবার তারা এত আসন পেল কী কারণে? তো জামাতের জনপ্রিয়তা বেড়েছে, হতে পারে, এটা আমার কোনো আপত্তি নাই। নাকি জামাত অন্য কারো ভোট পেয়েছে? ভোট পেলে তারা কার ভোট পেয়েছে? তারা কি আওয়ামী লীগের ভোট পেয়েছে? নাকি তারা প্রতিটা আসনে বিএনপির যে লোকটা বঞ্চিত ছিল, বিএনপির বঞ্চিত প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী হয়নি, প্রার্থী হতে চেয়েছিল কিন্তু প্রার্থী হতে পারেনি, উনি ক্ষুব্ধ হয়ে তাদের যারা অনুসারী আছে তারা কি জামাতকে ভোট দিয়েছে? এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে বিএনপির ওই বিতর্কিত ভোটগুলি জামাতে গিয়েছে। আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিবে, এটা আমার মনে হয় খুব স্বাভাবিক না। দুই একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, দুই একটা জায়গায় হয়তো বা প্রার্থীর জনপ্রিয়তার কারণে, প্রার্থীর গ্রহণযোগ্যতার কারণে, হয়তো আঞ্চলিক রাজনীতির প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো কেউ আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিতে পারে, কিন্তু নর্মালি দিয়েছে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জামাতের কিন্তু একদম মূল যে দ্বন্দ্বটা, সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব, যে কারণে মনে হয় না তারা দিয়েছে। কিন্তু জামাত তো ভোট পেয়েছে। এই যে বিদ্রোহীরা যে জামাতকে ভোটটা দিল, তারা কিন্তু জানে যে তাহলে আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে, কিছু লোক দেয়নি, যারা দিয়েছে ভোট দিতে গিয়েছে তারা ম্যাক্সিমামই বিএনপিকে দিয়েছে। এটা জেনেই হয়তো ওই বিদ্রোহী জামাতের বিএনপির বিদ্রোহী লোকটা, অসন্তুষ্ট লোকটা, তার ভোটগুলি জামাতে গেছে। যদি জানতো যে আওয়ামী লীগের ভোটটা বিএনপিতে যাবে না, তখন কিন্তু বিএনপির ওই লোক যতই ক্ষুব্ধ হোক সেই দলের বাইরে ভোটটা দিত না। যাক, সেটা অন্য ইকুয়েশন। এখানে যে ব্যাপারটা হয়েছে, জামাতের আসলে একটা আতঙ্ক কাজ করে, সেটা তারা মনে করে, আমার ধারণা এটা নাও হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা মনে করে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে ভোট দেয়, তাহলে হয়তো তাদের এত ভোট প্রাপ্তি ঘটবে না, কারণ তখন সব বিএনপি এক হয়ে যাবে। তখন জামাতকে কেবল তার নিজের ভোটটা নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। সেক্ষেত্রে জামাতকে হয়তো 3য় স্থানে চলে যেতে হতে পারে। এটা কিন্তু একটা মূল কারণ যে জামাত সবসময় চাইবে আগামীতে, অন্ততপক্ষে 2031 সাল পর্যন্ত তো তারা চাইবেই যে 31 সাল পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। এখন এটা যদি জামাত চায়, তাহলে বিএনপি কী চায়? আমার কেন যেন মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে বিএনপি টেস্ট করতে চাইবে যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে যদি নাও থাকে, যদি আংশিক শক্তি নিয়ে থাকে, তবু যদি আওয়ামী লীগ থাকে এবং যদি জামাত থাকে পাশাপাশি, তাহলে তাদের অবস্থানটা কী দাঁড়ায়, এটা হয়তো তারা এই ইউপি নির্বাচন দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে। ইউপি নির্বাচন কয়েকটা ধাপে হবে, নিশ্চয়ই একসঙ্গে সব নিশ্চয়ই হবে না। প্রথম কয়েকটা ধাপ দেখলে তারা ট্রেনটা বুঝতে পারবে। তারপরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে
তাদের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেটা থাকবে কি থাকবে না, কারণ ভাবুন একটা কথা, নিষেধাজ্ঞাটা কিন্তু আছে একটা নির্বাহী আদেশে, সরকার যে কোনো সময় তুলে দিতে পারে। কিন্তু পাশাপাশি এর ব্যাপারে একটা মামলাও হচ্ছে আইসিটিতে। মামলার ফল কী হবে এটা জানতে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে নির্বাচন কিন্তু অক্টোবরে শুরু হলো, পরবর্তী 1 বছর ধরে কিন্তু বাকি নির্বাচনগুলি হবে। কাজে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে আদালতের মাধ্যমে, আইসিটির মাধ্যমে যে রায়টা আওয়ামী লীগের পক্ষে অথবা বিপক্ষে, সেটা আস্তে আস্তে আমার ধারণা স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে তারপরে আসবে। এখানে বিএনপির হয়তো মূল রাজনীতিটা, তারা দেখতে চাইবে যে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কী। এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় যে জামাতে ইসলাম এবং এনসিপি তারা যে সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনটাকে নিয়ে আসতে চাইছে, এটাতে বিএনপি খুব একটা স্বস্তি বোধ করছে না। কাজে বিএনপি হয়তো চাইবে যে জামায়াত এবং এনসিপিকে সাইজ করার জন্য বিকল্প শক্তি হিসাবে কন্ট্রোলড ওয়েতে সীমিতভাবে হলেও আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এই স্থানীয় সরকার নির্বাচনের পরে রাজনীতির আরেকটা চেহারা দেখব। কী হবে আমরা জানি না। আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদেরকে মাঠে নামতে দেবে না, আইনগতভাবে কিছু বলবে না, কিন্তু দৌড়ের উপর রাখবে, হুটহাট নতুন নতুন মামলা জুড়ে দেবে। তো এই জায়গাটা আসলে কী দাঁড়ায় আমাদের মনে হয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।